থাকো প্রাণ ভরে, জীবন হবে সুখের ফেলা, হাসি খুশি থাকবে সাথী, দূর হবে সব মেলা। অসুস্থ হলে বোঝা যায় জীবনের কি মর্ম, সুস্থতার জন্য তাই কারো যত্ন সর্বদা ধর্ম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকেই আমাকে দেখছেন শুনছেন না কেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমত এবং আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে অনেক ভালো আছি। শুরু করছি সোমবার সকাল থেকে। তো সোমবার সকালে আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো রাত্রে নান রুটি নিয়ে আসছিলো, প্রায় 5টা নান রুটি নিয়ে আসছিলো এবং এখানে হচ্ছে হাঁস ভুনা নিয়ে আসছিলো এবং মুরগির কড়াই চিকেন নিয়ে আসছিলো। তো আজকের নাস্তাটা হাঁস ভুনা দিয়েই করবো। তো ওর এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো কী আর বলবো, ইদানিং তো বাসার রুটি ওইভাবে খেতে ইচ্ছে করছে না, একঘেয়েমি খাবার আমার কখনোই ওইভাবে ভালো লাগে না। তো নাস্তা করতে করতে চিন্তা করলাম যে আমি ইম্পর্টেন্ট যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা আমি বলেই ফেলি। এখানে আমি অনেকজনের ভিডিও দেখি, অনেক আপুদের, অনেক ভাইয়াদের ভিডিও দেখি। আমি এখন যেটা প্রবলেম সবচেয়ে বেশি ফেস করছি সেটা হচ্ছে আপু প্রত্যেকটা ফ্যামিলিতে কেউ না কেউ অসুস্থ, খুব কম যে সুস্থ আছে। আর হয়তো আপু অসুস্থ, নয়তো ভাইয়া অসুস্থ, এবং কারো কারো হয়তো বা কিছু মেজর প্রবলেম আছে, কারো কারো দেখা যায় যে সিজনাল ফিভার এই। তো আমি চিন্তা করছি আমি কোনো একটা বিষয় জানি এবং আমার আপু ভাইদের কিছুটা হেল্প হতে পারে, এবং আমি বলবো না, এটা তো কখনোই হতে পারে না। আর আমার এক সুইট আপু, তাবাসসুম লাইফস্টাইল থেকে আমার এক সুইট আপু আমাকে কালকে বলেছিল খাটে না খাওয়ার জন্য। আপু দেখো আমি টেবিলে খাওয়া শুরু করেছি, বিশ্বাস করো আপু আমারও খাটে খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, ছেলে মেয়েদের জন্য খেতে হয়, তো জোর করে আজকে বসিয়ে দিলাম যে খাও। আন্টি কিন্তু বলেছে টেবিলে খেতে। তো যাই হোক, এখন মেন কথায় আসি। আমি বেশিরভাগই যেটা ফিল করেছি, বেশিরভাগ ফ্যামিলিতে অসুস্থতা। তো আমি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম। আগে আমি একটা গল্প দিয়ে শুরু করব, আমার লাইফের একটা গল্প, এবং এই গল্পের মধ্যেই আপনাদের মূল কাহিনী রয়েছে। তো আমার ছেলের একটা প্রবলেম ছিল 2022 সালে। এটা অনেক দিন আগে থেকে, প্রায় 1 বছর আগে থেকে, প্রায় 2021 সাল থেকে তার হাতের মধ্যে 5-6টা আঙ্গুলেই আঁচির হয়েছিল। অনেকেই হয়তো বা চিনেন, অনেকে হয়তো বা চিনেন না। এটা হচ্ছে মাংসপিণ্ড বেড়ে যাওয়া, আঙ্গুলের মধ্যে মাংসপিণ্ড বড় হতে হতে একটা সময় দেখা যায় বড় একটা আকৃতি ধারণ করে, এবং সেটা আপনি যদি অ্যালোপ্যাথি কোনো ডক্টর দেখান তাহলে সেটা কিন্তু বাড়তে বাড়তে দেখা যায় অপারেশন করলেও আবার কিছুদিন পর আবার হয়। এটা ডক্টরে বলে দেয় যে অপারেশন করে কিন্তু কোনো লাভ নেই, অপারেশনের পর কিন্তু এই প্রবলেমটা আবার দেখা দেবে এবং কিছুদিন পর আবার হবে এবং আবার অপারেশন করতে হবে। তো কী আর বলবো, আমি তো রীতিমতো যখন এটা নিয়ে রিসার্চ শুরু করলাম, আমার ছেলের এই আঁচিল প্রবলেমটা আমি কখনো কাউকে দেখি নাই। তার আঙ্গুলের কোনায় কোনায় দেখা গেল একটা আঙ্গুলের ঠিক নখের বরাবর 2 পাশে কিংবা 3 পাশে সুন্দর মতো আঁচিলটা বড় হতে, মানে মাংসপিণ্ডর মতো একটু বড় বড় হচ্ছিল। আমি খুবই ভয় পাচ্ছিলাম এবং আমি তো বরাবরই বললাম অপারেশন আমি পছন্দ করি না। দেখতে দেখতে আঁচিলগুলো অনেক বড় আকার ধারণ করেছিল। আমি আর কোনো কিছু চিন্তা না করে আমি সরাসরি বাসায় চলে যাই। আমার বাবার বাসা তো সবাই জানেন, বংশাল। তো আমি সেখানে চলে যাই, সেখানে ভাবি মোটামুটি আম্মু আছে, তো আমি যদি কোনো হসপিটাল নিয়ে যেতে হয় তো সেখান থেকে কোনো একটা ক্লিনিকে নিয়ে যাব, যেহেতু আমি বসুন্ধরা এই সাইডে কোনো ওই রকম ক্লিনিক ভালো জানি না কোন ডক্টর দেখাতে হবে। তো যাই হোক বাসায় গিয়েছি, বাসায় যাওয়ার পরে মনটা কোনোভাবেই মানছিল না। তো আল্লাহর কাছে কান্না করে একটা কথাই বলেছিলাম যে আল্লাহ আপনি আমাকে পথ দেখান, আমি যেহেতু অপারেশন পছন্দ করি না আমার ছেলেটার অপারেশন হলে। আর যারা যারা জানেন না আঁচিল কি, তারা অবশ্যই প্লিজ একটু গুগলে সার্চ করে দেখবেন বা ইউটিউবে সার্চ করে দেখবেন। এটার যে অপারেশনটা হয়, হিউজ পরিমাণ ব্লিডিং হয় একটা পেশেন্টের। আর এটা হচ্ছে নাস্তার পরে আমি যে দুপুরবেলা রোদ সুন্দর মতো রোদ যখন ঘরে আসে, তো আমি এটাকেও বিফলে যেতে দিই না, এটাকেও কাজে লাগিয়ে দিই। বালিশগুলো এখানে আমি সুন্দর মতো রোদ দেখিয়ে নিচ্ছিলাম, কারণ ওদেরও একটু গরম হওয়া দরকার আছে, ঠান্ডায় তারাও নিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আজকে তো আমি বিশ্বযুদ্ধ শুরু করব। আমার কাছে বিশ্বযুদ্ধ মনে হয়, গৃহযুদ্ধ মনে হয় ঘর পরিষ্কার করলে, আর বিশ্বযুদ্ধ মনে হয় আমার কাছে জানালা পরিষ্কার করলে। তো আজকে তো আমি জানালা ক্লিন করব, সেটা তো আপনাদের দেখাবই। তো আসি আমি গল্পে। তো আমার যে ছেলের যে প্রবলেমটা সেটা তো মানে মারাত্মক আকার ধারণ করেছিল। আমি যেদিন চলে যাই, মোটামুটি ভালো অঙ্কের আমি টাকা নিয়ে আমি বাসায় ব্যাক করি, আমাদের বাসায় আম্মুর সঙ্গে কথা শেয়ার করি। তো আমি যখন আমাদের বাবার বাসায় আমি নামাজ পড়ে দোয়া করলাম, তো এর মধ্যে মাথার মধ্যে আল্লাহর
দিক থেকে আসছে এই আইডিয়াটা। তো হঠাৎ করে আমি এটা গুগল করা শুরু করলাম, যে আমি একটু সার্চ করে দেখি, গুগল করছি, হ্যাঁ, যে কি করলে বেটার হয়। তো সেই অবস্থাতে হঠাৎ করে মাথার মধ্যে আমার এমনিতেই আসছে, অটোমেটিক্যালি আসছে যে হোমিওপ্যাথি একটা ডক্টর সার্চ করে দেখি। তো আমি হোমিওপ্যাথি ডক্টর সার্চ করতে গিয়ে গুগল তখনকার ওই সময় সার্চিং ইঞ্জিনে যে ফার্স্ট নেমটা আসছিল, আমি বলতে চাচ্ছি 2022 সালের ডিসেম্বর মাসে একদম ফার্স্ট যে ডক্টরের নামটা আসছিল, তো তাকেই আমার চোখে সবার আগে পড়ে। সবার আগে বলে রাখি, আমি কিন্তু হোমিওপ্যাথি ডক্টর মোটেও পছন্দ করি না, কারণ হোমিওপ্যাথি ওষুধ খেতে খেতেই মানুষ দেখা যায় বুড়া হয়ে যায়, তারপর যে ওষুধ কাজ করে না। তো তারপর আমি কেন যেন আল্লাহর দিক থেকে এসেছে, কারণ তার আগে আমি তাহাজ্জুদের সালাত পড়েছিলাম, আল্লাহর কাছে অবশ্যই সাহায্য চেয়েছি, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। সম্পূর্ণ নিজের মাথার মধ্যেই এই জ্ঞানটা আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি ডক্টরের টোটাল রিসার্চ করার পরে আমার তো ওনাকে খুবই ভালো লেগেছে। তো ব্যাপারটা নিয়ে আমি সেই রাত্রেই, যেহেতু আমার মেয়ে ছিল তখন ছোট, তো আমি ভাবির সঙ্গে যা ডিসকাস করি, পরের দিন ভাবি নিয়ে যাওয়ার কথা সাফওয়ানকে ডক্টরের কাছে। ভাবি নিয়ে যাবে, ভাবি ভাবি বলছিল যে তোমার কষ্ট করে যেতে হবে না, যেহেতু নোসাইবা আছে। আর এই তো আমি, আপনারা দেখতেই পাচ্ছেন, গৃহযুদ্ধ শুরু করে দিয়েছি। আমার কাছে মনে হয় বিয়ের পরে যদি একটা নারীর সবচাইতে বেশি কষ্ট হয়, সেটা হচ্ছে এই যে জানালা পরিষ্কার করা। এটা সবার ক্ষেত্রে কেমন আমি জানি না, আসলে আমার জানালার যে গ্রিলগুলো, সেই গ্রিলগুলো হলো আমার সামনের দিকে, তো যার কারণে আমার জানালা পরিষ্কার করতে গেলে জানালা আমাকে হিউজ পরিমাণ মার দেয়। সেই মারটা আমার খাওয়ার পরে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এটা বোঝাতে পারবো না কি পরিমাণ ব্যথা পাই আমি। তো আসি আবার মেইন টপিকে। তো হঠাৎ করে ভাবি বলল যে তুমি দেখাতে পারো, যেহেতু অপারেশন করলে এই জিনিসটা বারবার হবে বা বারবার দেখা যায় আঁচিলটা বারবার উঠবে, তো তুমি এটা দেখাতে পারো। আমি তো কান্নাকাটি করে অবস্থা খারাপ, কারণ অপারেশন করলে তো হিউজ ব্লাড যাবে, আমার ছেলে মানে কি হবে, আমি নিজেও মানে খুব টেনশনে ছিলাম। তো ওর বাবা তো আমার উপর ছেড়ে দিয়েছে, তুমি যা বলবে যা করবে তাই। তো আমি বললাম যে আল্লাহ ভরসা, যেহেতু আল্লাহ আমাকে দেখিয়েছে ওনাকে, তো আল্লাহই একটা পথ দেখাবে। তো আম্মুকে বললাম, আম্মু তুমি রেডি হও, আমরা সকালবেলা যাব। তো আমরা সকালবেলা একদম ভোর ভোরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই চলে গেলাম, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চলে গেলাম, কারণ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার টাইম ছিল না। রাত্রে পেয়েছি ওনার অ্যাড্রেস, রাত্রি পেয়েছি, আমার তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রশ্নই ওঠে না। আমি সকাল ভোরে চলে গিয়েছি, যেহেতু ওনার ওইখানেই লেখা ছিল গতকালকে উনি বসবেন। তো আমি সকাল সকাল ভোরেই চলে গিয়েছি, এবং যাওয়ার পরে দেখি যে আমি সর্বপ্রথম, আমি আর আম্মুই সর্বপ্রথম। তো ভিতরটা আমার খুবই খারাপ লাগছিল যে এটা কি কাজ করবে কি না, আমার ছেলেটা নিয়ে খুবই আমি টেন্স এই বিষয়টা নিয়ে, কারণ এটা খুবই একটা মেজর প্রবলেম, যাদের হয়েছে তারা জানবেন। যতক্ষণ সেখানে বসেছিলাম একটু টেনশনেই ছিলাম, কোনো কথা বলতে পারছিলাম না। কিছুক্ষণ পর একজন অ্যাসিস্ট্যান্ট ডক্টরে আসেন, এসে আমার ছেলের টোটাল বায়োগ্রাফি নেন। এখানে হচ্ছে বায়োগ্রাফি হচ্ছে হিস্টোরি অফ ডিজিজ, তার জন্মের পর থেকে 2022 পর্যন্ত যত রোগ ছিল বা আছে সেগুলো একটা হিস্টোরি তারা একটা খাতায় উঠান। তো কি আর বলবো। তো যাই হোক, পরে প্রায় আধা ঘন্টার উপরে সময় চলে গিয়েছিল। তো আমি তো একটু টেন্স, যেটা আমি তো কখনোই এরকম কোনো হোমিওপ্যাথি ডক্টর দেখিনি যারা এরকম হিস্টোরি নেয়। তো যাই হোক, আমার ছেলের মোটামুটি দেখা যায় 3 মাসের সময় একটা খিঁচুনির প্রবলেম হয়েছিল, খিঁচুনি উঠে তো সে মারাই গিয়েছিল। আল্লাহর রহমতে অনেক কান্নাকাটির পরে দেখা যায় যে, এটার কাহিনী আছে, এটা পরে একটা সময় বলবো। তো দেখা যায় প্রায় আল্লাহর রহমতে 4-5 মিনিট পর তার জীবনটা আল্লাহ তাআলা আবার ফেরত দেয়। খিঁচুনি উঠে মারাই গিয়েছিল, সম্পূর্ণই মারা গিয়েছিল, হৃৎপিণ্ড কোনো কিছুই, হার্টবিট কিছুই ছিল না। 4-5 মিনিট পর আবার আল্লাহ আমার ছেলেকে আমার কাছে ফেরত দেন। তো যাই হোক, সেই হিস্টোরিটাও তারা নিয়েছে। তো আমি বলছি যে আমি আঁচিল দেখাতে আসছি, সে আমার হিস্টোরি, আমার ছেলের হিস্টোরি নিচ্ছে, আজব। তো আমার ছেলে আর মেজর কোনো প্রবলেম নাই। তো সব হিস্টোরি নেওয়ার পরে ওর ছিল আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে দাঁত। যেহেতু মাদ্রাসায় ভর্তি করেছিলাম, তো নতুন নতুন ভর্তি করেছিলাম, তো ওইভাবে মানুষের সঙ্গে মিশতো, দাঁতের প্রবলেম ছিল। দাঁত যারা চিনেন তারা তো জানেনই। তো এটা খুবই ডিফিকাল্ট একটা ডিজিজ। তো এটা পায়ের মধ্যে, 2 পায়ের হাঁটুতে হয়েছিল, তো আমি সেটাও বলেছি। তো যাই হোক, এরপরে যখন আমি বসেছিলাম, তো ওইখানে আমি দেখলাম যে আস্তে আস্তে পেশেন্ট আসা শুরু করলো, এবং আস্তে আস্তে পুরোটা পেশেন্টই, যে আমাদের ওয়েটিং রুম ছিল সেই ওয়েটিং রুম ভরে গিয়েছে, এত পেশেন্ট আসছে। তো আমি তো টোটালি অবাক যে এত পেশেন্ট। তো উনি আমাকে জিজ্ঞেস করছে যে আপনার পেশেন্ট কে? তো আমি বললাম আমার ছেলে। তো একটা পেশেন্ট আর কি আমাকে জিজ্ঞেস করছিল, আমি বললাম আমার ছেলে। তো উনি বলছিল যে আপনার ছেলের কী প্রবলেম? তো আমি বললাম আমি আঁচিল প্রবলেম, আর একটা হচ্ছে দাঁতের প্রবলেম। বলছে যে এটা তো কোনো প্রবলেমই না, এটা তো খুবই ছোট একটা প্রবলেম। তা আমি ওই মহিলার দিকে তাকিয়ে চিন্তা করছিলাম যে কি, উনি কি পাগল নাকি? আঁচিল প্রবলেম যেটা মানে যাবে কি না, এটাও তো একটা বড় একটা কোশ্চেন থাকে না?
তো আমি ওনার জিজ্ঞেস করলাম যে আপনার কী প্রবলেম, আমি কি জানতে পারি? তো তখন উনি বলল যে আমার তো ক্যান্সার। তো বিশ্বাস করবেন আমি তখন আসমানটা আমার কাছে আমার মনে হচ্ছিল ভেঙে পড়ছিল। আর এই তো এখানে ম্যাডামকে গোসল, ওদের দুজনেকেই আমি শাওয়ার টাওয়ার নিয়ে গোসল পানি করিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। রেডি করতে হয় না, আমার মেয়ে অটোমেটিক্যালি রেডি হয়ে যায়। তো আমার মেয়েটা হয়েছে আমার মার মতো, খুবই পরিবারই থাকতে পছন্দ করে। তো যাই হোক, এই যে যুদ্ধ তো চালিয়ে যাচ্ছি, যুদ্ধ করতে করতে এই যুদ্ধ কতদিনে কত ঘন্টায় শেষ হবে আল্লাহ জানে। তো মেইন টপিকে আসি। তারপরে যখন উনি বললো যে উনি ক্যান্সার পেশেন্ট এবং উনি ক্যান্সার থেকে উঠে এসেছেন এই ডক্টরের মাধ্যমে, বিশ্বাস করবেন অন্তরের ভিতরে একটা স্নিগ্ধ বাতাস আমার মনে হয় আমি টাচ করতে পারলাম। আর এই যে এখন আমি ঘর মুছবো, জানালা মুছবো, এটা কিন্তু জানালা মোছার আগে আমি জানালা মুছেছিলাম, আমি তখন ভিডিও করতে পাইনি। যখন সেকেন্ড টাইম আবার পানি নিচ্ছি তখন আবার করছি, একটু গুঁড়া সাবান নিয়েছি এবং ভিনেগার। আমি সবসময় গুঁড়া সাবানের সঙ্গে ভিনেগার নিয়ে ঘরটাও মুছি এবং জানালা মুছি। এতে করে কি হয়, দেখা যায় যে আপনার ঘর আপনি যদি এক সপ্তাহ না মুছবেন, একটা চুল পরিমাণ কোনো ঘরে কোনো তেলতেলে ভাব বা চিটচিটে ভাব থাকবে না। ধুলাগুলো না কেমন যেন উপরে উঠে উঠে থাকে। আর এটা দিয়ে মোছার পর দেখা যায় খুবই সিল্কি হয়ে যায় ফ্লোরটা। তো যাই হোক, যখন উনি এই কথাটা বললো তারপরে তো আমি একটা সাহস পেলাম এবং ভিতরে ঢোকার পরে যে পরিমাণ ব্যবহার ডক্টর করেছেন আলহামদুলিল্লাহ, আমার মাও কিন্তু খুশিতে ওনার একটা দেখা যায় যে ওনারও হিস্ট্রি লিখিয়ে নিয়েছিল এবং উনিও পেশেন্ট হয়ে গিয়েছিল। তো আমার আম্মুর কিছু মেজর প্রবলেম ছিল, সেইগুলো আর কি উনি দেখাবেন। তো ভিতরে ঢোকার পরে তো উনি কোনো পাত্তাই দিচ্ছেন আমার ছেলের যে এই আঁচিল প্রবলেম, উনি বলছে এটা চলে যাবে। প্রবলেম হচ্ছে দাঁত নিয়ে একটু টেনশন করছিল এবং আমার সমস্ত বায়োডাটা নিচ্ছিল, মার সঙ্গে কথা বলছিল, মাকে কিছু এক্সারসাইজ দিয়েছে। তো ওনার ভিজিট দেখা যায় যে উনি একটু বেশি চেয়ে সবসময় 2,000 টাকা ভিজিট চেয়েছিল। এটা রোগের উপর ডিপেন্ড করে, উনি লাইফে একবারই ভিজিট নেয়। হয়তো বা আপনারা চিন্তা করছেন হোমিওপ্যাথি ডক্টর আবার ভিজিট নেয়, হ্যাঁ উনি শুধু ভিজিট নেয়, আমি ওনাকে শুধু দেখেছি। উনি লাইফে একবারই ভিজিট নেবে, সেটা হচ্ছে আপনি যদি রোগী হয়ে থাকেন তাহলে আপনি একবারই ওনাকে ভিজিট দিয়ে দেখাবেন। এরপর থেকে শুধু মেডিসিনের টাকাগুলো দিতে হবে ওনার কাছে, যতবার যাবেন শুধু মেডিসিনের টাকাটা দিতে হবে। উনি ভিজিট নিয়ে দেখেন, কারণ উনি গ্যারেন্টি দেন যে কোনো রোগের ভালো হওয়ার। তো যাই হোক, আমার ছেলের তো রীতিমতো উনি আমাকে প্রায় টাইম দিয়েছিলেন, আমার ছেলের সময় প্রায় 1.5 ঘন্টা, আর এখানে হিস্টোরি লিখতে আধা ঘন্টার উপর প্রায় 2-2.5 ঘন্টা একটা ডক্টর আপনাকে টাইম দিচ্ছে, এটা বুঝতে পারতেছেন। এবং ওনাকে যখন দেখিয়েছিলাম তখন প্রায় অ্যাসিস্ট্যান্ট ডক্টর আরও 5-6 জন, আমার ছেলের প্রেশার থেকে নিয়ে শুরু করে হাইট থেকে নিয়ে শুরু করে ওয়েট থেকে নিয়ে শুরু করে সব কিছু মানে সব কিছু কি ঠিক আছে কিনা সেগুলো তারা জাস্ট একটু দেখছিলেন। তো যাই হোক, পরে আমি তো একটু অবাকই হলাম, ওনার ব্যবহার আমি খুবই পাগল হয়ে গিয়েছি। কি পরিমাণ ব্যবহার ভালো হলে একটা মানুষের পেশেন্টে তার ওয়েটিং রুম পুরো ভরে যায়, আপনারা বুঝে নেন কীরকম তার সার্ভিস। তো যাই হোক, আমি এই তো ঘরটা মোছার পর আমার কাছে খুবই ভালো লাগে, এর জন্য বারবার ঘরটা দেখাচ্ছিলাম। আর অনেক যুদ্ধ করেছি, অনেক যুদ্ধ আমি দেখাইও নাই। ফ্রিজ ক্লিন করেছি, ফ্রিজ মুছেছি, তারপরে দেখা যায় ফ্যান মুছেছি, তারপরে জানালা পরিষ্কার করেছি। এগুলো তো ওইভাবে দেখানো যায় না, যেহেতু আমি ফ্রন্ট অফ ক্যামেরা আসতে পারি না। তো পরে আমি অবাক কাণ্ড কি জানেন, আমি বাসা যাওয়ার পরে যখন বাসা থেকে ব্যাক করি, আমাদের বাসায় চলে আসি ওই দিনই, আসার পর রাত্রে ওষুধ খাওয়াই, পরের দিন ওষুধ খাওয়াই, তারপরে সকালে উঠেই দেখি যে আমার ছেলের আঁচিলগুলো অটোমেটিক্যালি হাতের থেকে পড়ে যাচ্ছে। বিশ্বাস করবেন না, বড় আঁচিলটা সবার আগে পড়ছে, তারপরের দিন আরেকটা পড়ছে, তারপরের দিন আরেকটা, প্রায় 10টা আঙ্গুল হাতের, 10টা আঙ্গুলের প্রায় 8টা আঙ্গুলেই আঁচিল ছিল, এগুলো সব ঝরে ঝরে পড়ে গেছে। আমি তো টোটাল থান্ডার্ড এবং এক একটা পড়তে স্যার আমি তো মানে কী পরিমাণ চিৎকার দিয়ে হাসতেছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম যে আল্লাহ এরকম একটা মানুষ। আলহামদুলিল্লাহ, আমি নিয়ে আসছিলাম প্রায় 15 দিন ওষুধ। তো মেডিসিন মিলে আমার ওষুধের টাকা নিয়েছিল উনি প্রায় 1800, সরি আমি অনেক বলে ঠলে নিয়েছিলাম 1600 টাকা। তো উনি চেয়েছিল 2000 টাকা, অনেক বলে ঠলে তারপর কমিয়ে নিয়ে আসছি। ওনাকে বললে আবার উনি একটু কমও রাখে। তো যারা যারা যাবেন ওনারা একটু বলবেন যে একটু কম রাখেন, আমাদের এই প্রবলেমের কথা শুনে উনি একটু কম রাখেন, যেহেতু উনি নামাজ পড়েন, ওনার মনটা অনেক ভালো। আর এই তো আমি ওনার ভিজিটিং কার্ড দেখাচ্ছিলাম, আপনারা এখান থেকে আমি এখানে শেষের দিকে আমি ওনার ভিজিটিং কার্ডের একটা ছবি দিয়ে দেবো। তো যাই হোক, আঁচিলগুলো পড়ে যাচ্ছিলো এবং 1 সপ্তাহের মধ্যে আমার ছেলের যে দাউদের প্রবলেম, সেই প্রবলেম চলে গিয়েছে। আজ অবধি পর্যন্ত আমার ছেলের দাউদের সেই প্রবলেম হয় নাই। আর দাউদের প্রবলেমটা আমি বেশি একটা প্রবলেম মনে করতাম না, কারণ এটা হচ্ছে শুকনা দাঁত ছিল। শুকনা দাঁত তো বোঝা যায় না এটা কি দাঁত হয়েছে কি না, ভিজাটা যেটা থাকে, যেটা ওয়েট দাঁত যেটা, ওইটা কিন্তু বোঝা যায় ভিজার কারণে, এটা কিন্তু আমি বুঝতে পারি নাই, কিন্তু ওর প্রচুর চুলকাতো। তো সেটা চলে গেছে, 1 সপ্তাহ কম হবে। আর ভিতর থেকে ওর কিছু প্রবলেম ছিল, ওর
দেখা যায় যে ওর পটিতে কিছু প্রবলেম ছিল, প্রস্রাবে কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো সলভ বললাম না, পুরো বায়োডাটা নিয়েছে। সেখানের মধ্যে আমি সব যা যা আমার প্রবলেম মনে হয়েছে সবগুলোই আমি বলেছিলাম। এবং 15 দিনের ওষুধের মধ্যে আমার আর ওকে কোনো ওষুধ খাওয়াতে হয় নাই। এই টোটাল 15 দিনের মধ্যে তার টোটাল ডিজিজ একদম রিমুভ হয়ে গিয়েছে। এবং নেক্সট টাইমে যদি ওর কোনো প্রবলেম হয়, আমি যদি ফোন দিই, তাহলে আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বললেই উনি কুরিয়ার মাধ্যমে ওষুধ পাঠিয়ে দিতে পারবেন। তো উনি এত দেখা যায় ঢাকায় বসেন ঠিকই, কিন্তু ঢাকার বাহিরেও কিন্তু উনি পেশেন্ট দেখেন। পেশেন্টরা কিন্তু প্রথম দেখা অবশ্যই এসে তার কাছে করে তারপরে যেতে হবে। এবং নেক্সট টাইম থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারেই কথা বলবে, ভিডিও কলে রুগীকে দেখবে, তারপরে উনি ওষুধ পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে। এখন বলি আমার মার কথা। আমার মা কিন্তু এই ডক্টরকে দেখিয়ে এতটা ইয়াং হয়ে গেছেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এতটা ইয়াং হয়ে গেছেন। আমার মা এমন কোনো নামাজ নাই যে নামাজে এই ডক্টরকে উনি স্মরণ করেন না। এমন কোনো ডিজিজ নাই ছোট থেকে বড় যা উনি সমাধান করতে পারেন না, যদি আল্লাহ জানতো। আর উনি না বলে দেন যে আমি আপনার এই রোগটা আমি সারাতে পারবো। আর যদি উনি সারাতে না পারেন তাহলে রুগী বলে দেন যে আমি পারবো না, সরি, মাফ করবেন। একটা কথা বলে বুঝতে পারবেন, আমার মার ওষুধের পিছনে প্রায় 8 থেকে 10,000 টাকা পার মান্থ যেত। 8 থেকে 10,000 টাকা আমার মার ওষুধের পিছনে যেত। সেখান থেকে এখন আমার মার মেডিসিন লাগে ওনার মাধ্যমে প্রত্যেক মাসে 500 টাকা যায়। তাহলে এটা দিয়ে অবশ্যই বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, 2022 সালের সার্চিং ইঞ্জিনে গুগলের উনি ফার্স্ট ছিলেন। এখন কত নাম্বার আছেন আমি জানি না। আমি বলতে চাই, আমার যে আপু ভাইয়ারা বড় বড় কোনো ডিজিজে ভুগছেন বা তাদের কোনো রিলেটিভ ভুগে, তাহলে প্লিজ এখানে একবার হলে ভিজিট করাবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। 5 ওয়াক্ত সালাদকে আঁকড়ে ধরে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় আমাকে অবশ্যই স্মরণ করবেন। আসসালামু আলাইকুম।